ক্যালকাটা ইউনিভার্সিটিতে তোমরা যারা 7 সেমিস্টার হিস্ট্রি অনার্সে পড়াশোনা করছো, তোমাদের যে ডিএসসিসি 19 পেপারটি রয়েছে ভারতের নারীদের ইতিহাস, এই পেপারটির একটি 20 নম্বরের ইম্পর্টেন্ট প্রশ্ন, ভারতে নারী শিক্ষা ও নারী মুক্তি আন্দোলন, এই সম্পর্কে একটু সংক্ষিপ্ত আলোচনার পর এর 20 নম্বরের অ্যান্সার নিয়ে আলোচনা করব অন স্ক্রিনে তোমাদের সামনে। তো দেখো, এই যে প্রশ্নটি ভারতের নারী শিক্ষা এবং নারী মুক্তি আন্দোলন, এই প্রশ্নটি একটু বুঝতে হবে যে একেবারে প্রথমে ভারতবর্ষে যেমন পাশ্চাত্য শিক্ষার সূচনা হয়, ঠিক সেই রকম নারীদের মধ্যে যে শিক্ষার বিস্তারটা শুরু হয়েছিল প্রথম অবস্থায়, সেটা কেমন ছিল, এবং তাকে কেন্দ্র করে পরবর্তীকালে যে নারী মুক্তি আন্দোলন শুরু হয় সেটাও বা কী ছিল। এইভাবে এই প্রশ্নটা রাখা হয়েছে ভারতের নারী শিক্ষা এবং নারী মুক্তি আন্দোলন। তা এই প্রশ্নটা তোমাদের সাজেশনের একেবারে প্রথমেই রয়েছে, তাই এটা আমাদেরকে পড়তেই হবে। নারীদের ইতিহাস নিয়ে পড়তে গেলে নারী শিক্ষার বিস্তার আমাদেরকে কিন্তু একটা কমন প্রশ্ন হিসাবে পড়তেই হবে, এবং এই জন্য সাজেশনের প্রথমে এই প্রশ্নটি আমি রেখেছি। তা দেখো, ভারতবর্ষে নারী শিক্ষার প্রয়োজনীয়তা কিভাবে অনুভূত হচ্ছে সেটা আমাদেরকে আগে দেখতে হবে। আমরা এটুকু জানি যে অষ্টাদশ এবং ঊনবিংশ শতকে বাংলাদেশে বা ভারতবর্ষের নারীরা নানা রকম সামাজিক কুসংস্কারে আবদ্ধ ছিল। সতীদাহ প্রথা, বাল্যবিবাহ, বিধবা, অল্প বয়সে বিধবা হওয়া, পণ প্রথার শিকার হওয়া, নানা রকম সামাজিক ব্যাধিতে তারা আক্রান্ত ছিল, তাদেরকে আবদ্ধ করে রাখা হয়েছিল। তারা ছিল পর্দার আড়ালে, জনসমক্ষে তারা আসতেন না, এবং নারী ছিল পুরুষের এক চাকরের মতো। বাড়িতে দিবারাত্র সে পরিশ্রম করবে, স্বামীকে সেবা করবে, সন্তানকে লালন পালন করবে, সংসারকে সুখী রাখবে। অর্থাৎ এখানে স্ত্রী চরিত্রটা ছিল সতী সাধ্বী স্ত্রীর মতো। এবং এই নারী যেটুকু পড়াশুনো জানতেন সেটা ছিল ধর্মীয় শিক্ষা, অর্থাৎ ধর্মগ্রন্থ, মহাভারত, রামায়ণ, পুরাণ, এগুলো তাদেরকে শেখানো হতো। এই বাড়ির ভিতরে রেখে তাদেরকে এই সমস্ত শিক্ষা দেওয়া হতো, যাতে করে নারীর মধ্যে একটা নৈতিক চরিত্র গড়ে উঠতে পারে, সতী সাধ্বী স্ত্রী যাতে সে হতে পারে। তো এই রকম একটা সামাজিক বেড়াজালে আবদ্ধ ছিল কিন্তু নারী। সেই নারী সেই সামাজিক ব্যাধি বা সেই বেড়াজাল ছিন্ন করে শিক্ষার অঙ্গনে এসে পৌঁছাচ্ছে কিভাবে, সেটাই কিন্তু আমাদের এখানে প্রশ্নের মূল বিষয়বস্তু। তা দেখো, 19 শতকে ভারতবর্ষে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক সমস্ত দিক দিয়ে একটা বড় ধরনের পরিবর্তন ঘটতে থাকে। এই পরিবর্তনের সাথে সাথে নারীদেরকেও তার নারীত্বের বন্ধন থেকে মুক্ত করে সমাজে স্বমহিমায় প্রতিষ্ঠিত করা, তাকে মর্যাদায় প্রতিষ্ঠিত করার যে প্রয়োজনীয়তা, সেটা অনুভূত হয়, যে ধারাটি আজও কিন্তু বর্তমান। তা পরবর্তীকালে এই নারী ইতিহাস নিয়ে অনেক গবেষণা হয়েছে, নারীদেরকে নিয়ে গবেষণা আজও চলছে। কিন্তু এই গবেষণা থেকে একটা বিষয় স্পষ্ট হচ্ছে, সেটি হচ্ছে যে ব্রিটিশ সরকার যারা ভারতবর্ষে এই পাশ্চাত্য শিক্ষা নিয়ে এসেছিল, যারা পাশ্চাত্য শিক্ষার সূচনা ঘটিয়েছিল, তারা দ্বিচারিতা করেছিল। তারা চেয়েছিল এদেশের পুরুষ মানুষদের, যুবকদেরকে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত করে তাদেরকে কেরানি হিসেবে তাদের দপ্তরে নিয়োগ করা। মহিলাদের কোনো প্রয়োজনীয়তা তাদের ছিল না, যে এই জন্য ব্রিটিশ সরকার মেয়েদের পড়াশুনোর ব্যাপারে কিন্তু একেবারে উদাসীন ছিল। তাই পরবর্তীকালে আমরা দেখব যে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত কিছু উদারপন্থী মানবতাবাদী সংস্কারক, রামমোহন, বিদ্যাসাগর, ডিরোজিও, রাধাকান্ত দেব, এনারা তখন বাধ্য হয়ে ব্রিটিশ সরকারের এই চোখ বুজে থাকার কারণে এই সমস্ত ভারতীয় সংস্কারকরা বাধ্য হয় নারী শিক্ষাকে ত্বরান্বিত করতে বা নারীকে বিভিন্ন সামাজিক বেড়াজাল থেকে মুক্ত করতে। এই প্রয়োজনীয়তা অনুভূত হয়। আরও একভাবে প্রয়োজনীয়তা অনুভূত হয় যে শিক্ষিত মানুষ যারা ছিলেন সেই সময়, পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত যারা যুবক ছিলেন, তারাও চেয়েছিলেন তাদের স্ত্রী বা তাদের ধর্মপত্নী সেও যেন শিক্ষায় শিক্ষিত হয়, বা পাশ্চাত্য শিক্ষায় সেও যেন শিক্ষিত হয়ে ওঠে। অর্থাৎ শিক্ষিত পুরুষের প্রয়োজন হয়ে পড়েছিল একজন শিক্ষিত নারীর। সেই প্রয়োজনীয়তা থেকে এই দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয় এবং নারীদেরকে শিক্ষার অঙ্গনে নিয়ে আসা হয়। তাই এক্ষেত্রে আমরা দেখব যে খ্রিস্টান মিশনারিদের একটা ব্যাপক অবদান রয়েছে। এটা একটা আলাদা প্রশ্ন হয়, পাশ্চাত্য শিক্ষার বিস্তারে
মিশনারিদের কি ভূমিকা। তা 1813 চার্টার অ্যাক্টের পর বা 33 চার্টার অ্যাক্টের পর ঘোষণা করা হয় যে ভারতবর্ষে খ্রিস্টান মিশনারিরা আসবেন এবং তারা ধর্মপ্রচার করবেন। এই খ্রিস্টান মিশনারিরা যারা অবিবাহিতা ছিলেন তারা ভারতবর্ষে এসে ধর্মপ্রচারের পাশাপাশি তারা উপলব্ধি করেন যে ধর্মপ্রচার করতে গেলে এখানে মেয়েদের মধ্যে শিক্ষার বিস্তার ঘটাতে হবে। তাই সেই সময়ে যে সমস্ত সোসাইটি বা মিশনারিরা ভারতবর্ষে এসেছিলেন তারা তো বিভিন্ন অর্গানাইজেশন থেকে এসেছিলেন, যেমন লন্ডন মিশনারি সোসাইটি, চার্চ মিশনারি সোসাইটি, স্কটল্যান্ড মিশনারি সোসাইটি, জুভেনাইল মিশনারি সোসাইটি এবং বিভিন্ন সোসাইটির তরফ থেকে এই সমস্ত মিশনারিরা ভারতবর্ষে আসেন এবং তারা ধর্মপ্রচারের উদ্দেশ্যে তারা শিক্ষা বিস্তারের কাজে হাত দেন এবং একাধিক বিদ্যালয় স্থাপন করেন শুধুমাত্র মেয়েদের জন্য এবং মেয়েদেরকে পড়াশোনার অঙ্গনে তাদেরকে টেনে নিয়ে আসেন। তো দেখো এক্ষেত্রে আমরা 1816 কথা বলতে পারি। 1816 মানে এর 1-2 বছর পরেই কিন্তু তৈরি হচ্ছে হিন্দু কলেজ, প্রেসিডেন্সি কলেজ। তাই হিন্দু কলেজ তৈরি হওয়ার সময় রাধাকান্ত দেব, তিনি কলকাতার সেই সময় স্বনামধন্য এক ব্যক্তি ছিলেন এই রাধাকান্ত দেব। তা রাধাকান্ত দেবের উদ্যোগে এই সময় ক্যালকাটা স্কুল সোসাইটি এটা তৈরি হচ্ছে এবং এই ক্যালকাটা স্কুল সোসাইটিটা তৈরি হয়েছিল মেয়েদের মধ্যে শিক্ষার প্রসার ঘটানোর জন্য। তাই এটা বলা যায় যে বাংলাদেশে বা কলকাতায় প্রথম মেয়েদের জন্য শিক্ষা বিস্তারের জন্য যে অর্গানাইজেশন, যে সংগঠনটা তৈরি হয় তার নাম কিন্তু ক্যালকাটা স্কুল সোসাইটি, যার সেক্রেটারি ছিলেন এই রাধাকান্ত দেব। তার একান্ত উদ্যোগে মেয়েদের জন্য কিছু স্কুল এই সময় তৈরি হচ্ছে কলকাতায়। এরপর দেখো 1819 সালে জাস্ট 2-3 বছর পর ব্যাপটিস্ট মিশনারিরা কলকাতায় তৈরি করছে ক্যালকাটা ফিমেল জুভেনাইল সোসাইটি। এই ক্যালকাটা ফিমেল জুভেনাইল সোসাইটি তৈরি হচ্ছে এবং এই সোসাইটির অধীনে বিভিন্ন বিদ্যালয় তৈরি হচ্ছে মেয়েদের জন্য এবং সেই সমস্ত বিদ্যালয়গুলোতে মধ্যবিত্ত ঘরের মেয়েরা পড়াশোনা করার জন্য আসছেন। তবে প্রথম দিকে এই সমস্ত বিদ্যালয়ে কিন্তু মেয়েরা আসতে চাইতো না। তার কারণ ছিল ধর্মীয় কারণ। ধর্মীয় কুসংস্কারে আবদ্ধ পরিবারগুলো তারা চাইতো না যে মেয়েদেরকে বাড়ির বাইরে বার করে এই সমস্ত বিদ্যালয়গুলোতে পাঠাতে। ফলে অনেক সমস্যা কিন্তু ছিল মেয়েদেরকে বিদ্যালয়ে নিয়ে আসার ক্ষেত্রে। এরপরে দেখো চার্চ মিশনারির পক্ষ থেকে মিস মেরি কুক তিনি ভারতবর্ষে আসেন এবং 30টি বালিকা বিদ্যালয় স্থাপন করেন। এরপরে 1849 সালে আমরা জানি যে ড্রিঙ্ক ওয়াটার বেথুন, তখন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ছিলেন এই ড্রিঙ্ক ওয়াটার বেথুন, তিনি তৈরি করছেন হিন্দু বালিকা বিদ্যালয় এবং এর সেক্রেটারি ছিলেন কিন্তু বিদ্যাসাগর। তবে এই হিন্দু বালিকা বিদ্যালয় তৈরি করলেও মেয়েরা এই বিদ্যালয়ে খুব কম সংখ্যক মেয়েরা বিদ্যালয়ে পড়তে আসতেন। ধর্মীয় কারণে তারা আসতে চাইতেন না, তাদের পরিবার মেয়েদেরকে পাঠাতেন না এই স্কুলে। ফলে বেথুন পরবর্তীকালে বাড়িতে বাড়িতে গিয়ে তার পরিবারের সাথে কথা বলে এই সমস্ত মেয়েদেরকে, দরিদ্র অসহায় মেয়েদেরকে, মধ্যবিত্ত ঘরের মেয়েদেরকে নিয়ে আসেন তার এই হিন্দু বালিকা বিদ্যালয়। পরবর্তীকালে এই মিশনারি সোসাইটির উদ্যোগে তৈরি হয় নর্মাল স্কুল মেয়েদের জন্য, যাতে তারা বাড়িতে বসে সন্ধ্যাবেলায় কাজের শেষে এই স্কুলে তারা পড়াশুনো করতে পারে। এই নর্মাল স্কুল পরবর্তীকালে হিন্দু বালিকা বিদ্যালয়ের সাথে অ্যাটাচ হয়ে যায় এবং তৈরি হয় বেথুন কলেজ, সেটা আমরা জানি। ব্রাহ্ম সমাজ, এই সময় কিন্তু কলকাতায় ব্রাহ্ম সমাজ আন্দোলন খুব জনপ্রিয় হয়েছিল এবং তারা বিভিন্ন কুসংস্কারের বিরুদ্ধে প্রচার চালাচ্ছিল। পণ প্রথার বিরুদ্ধে, অল্প বয়সে বাল্য বিবাহের বিরুদ্ধে, পুরুষের একাধিক বা বহু বিবাহের বিরুদ্ধে এই সমস্ত ব্রাহ্ম সমাজ একটা আন্দোলন গড়ে তুলেছিল এবং এই ব্রাহ্ম সমাজের সেই সময় প্রাণ পুরুষ ছিলেন কিন্তু কেশবচন্দ্র সেন নববিধান ব্রাহ্ম সমাজ বলে একটি প্রতিষ্ঠান তৈরি করেন এবং এই নববিধান ব্রাহ্ম সমাজ কি করেন যে মেয়েদের মধ্যে শিক্ষা বিস্তারের জন্য মিস মেরি কুককে কলকাতায় নিয়ে আসেন এবং এই মিস মেরি কুকের উদ্যোগে এবং ব্রাহ্ম সমাজের সহযোগিতায় যৌথভাবে একাধিক বালিকা বিদ্যালয় তৈরি হয়, ভিক্টোরিয়া কলেজ তৈরি হয়, বামাবদিনী পত্রিকা তৈরি হয় মেয়েদের জন্য, মহিলা পত্রিকা তৈরি হয়, মহিলার নামে পত্রিকা তৈরি হয়, স্ত্রী নামে পত্রিকা তৈরি হয়, একাধিক পত্রপত্রিকার লেখা শুরু হয় ব্রাহ্ম সমাজের তরফ থেকে মেয়েদের মধ্যে শিক্ষা বিস্তারকে ত্বরান্বিত করতে বা শিক্ষাকে প্রসারিত করার জন্য।
এরপরে দেখো এই ব্রাহ্ম সমাজ তৈরি করছে স্ত্রী শিক্ষা সভা। এই স্ত্রী শিক্ষা সভা ব্রাহ্ম সমাজের মধ্যে একটা আলাদা স্বতন্ত্র সংগঠন ছিল। এই সংগঠন শুধুমাত্র মেয়েদের শিক্ষা বিস্তারের জন্য কাজ করত। এরপরে দেখো রয়েছে 1854 সাল, আমরা জানি উডের ডেসপ্যাচ হয়। এই উডের ডেসপ্যাচে মেয়েদের শিক্ষার জন্য কিন্তু সুপারিশ করা হয়েছিল। পরবর্তীকালে 1882 সালে যখন হান্টার কমিশন তৈরি হয়, সেই হান্টার কমিশন বলে যে সরকার, প্রাদেশিক সরকার, স্থানীয় স্বায়ত্তশাসিত যে সমস্ত বোর্ডগুলো রয়েছে, এদের প্রত্যেককে উদ্যোগ নিতে হবে মহিলাদের মধ্যে শিক্ষা বিস্তারের জন্য। তা এই ধরনের সুপারিশ আমরা দেখি হান্টার কমিশনে এবং উডের ডেসপ্যাচে। এছাড়া দেখো এই সমস্ত উদ্যোগের ফলে কিছু পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত মহিলাদের আবির্ভাব ঘটে। এই সমস্ত মহিলারা চিকিৎসা বিদ্যায় পারদর্শিতা দেখান। যেমন আমরা কাদম্বিনী গাঙ্গুলির কথা জানি, হৈমবতী সেনের কথা জানি, যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে বেথুন কলেজ থেকে প্রথম স্নাতক ডিগ্রি লাভ করেন এবং পরবর্তীকালে ডাক্তারি বিদ্যায় পারদর্শিতা দেখান এবং ডাক্তারিতে তারা অনেক সুনাম অর্জন করেছিলেন কলকাতায় সেই সময়। এছাড়া আইন ব্যবসায় অনেকে পারদর্শিতা দেখান। আমরা জানি এখানে সোরাবজি বলে একজন মহিলা আইনবিদ ছিলেন, যিনি কিন্তু অনেক পারদর্শিতা দেখিয়েছিলেন। সাংবাদিকতার ক্ষেত্রে মহিলারা অনেক পারদর্শিতা দেখান। অনেক স্বনামধন্য সাংবাদিকের এই সময় আবির্ভাব ঘটে। এগুলো আমাদেরকে কিন্তু সিলেবাসে রয়েছে, আমরা জানি এগুলো কম বেশি। তো এগুলো সবই হয় এই সমস্ত মিশনারিদের উদ্যোগে মহিলাদের মধ্যে পাশ্চাত্য শিক্ষার প্রসারের ফলে। এরপরে দেখো পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত মহিলাদের আবির্ভাব। তো এই ধরনের কিছু মহিলাদের কথা আমরা বলতে পারি, যেমন এখানে আমরা বলতে পারি পণ্ডিতা রমাবাই, যিনি রমাবাই অ্যাসোসিয়েশন তৈরি করেছিলেন কলকাতাতে। এছাড়া তিনি পরবর্তীকালে বোম্বাইতে চলে যান, সেখানে সারদা সদন নামে একটি প্রতিষ্ঠান তৈরি করেন। যারা অল্প বয়সে বিধবা হতেন তাদেরকে সেই সারদা সদন আশ্রমে তাদেরকে আশ্রয় দেওয়া হতো, তাদেরকে শিক্ষা দীক্ষা দেওয়া হতো, নানা রকম ট্রেনিং বা প্রশিক্ষণ তাদেরকে দেওয়া হতো, শিক্ষকতার প্রশিক্ষণ দেওয়া হতো, নার্স, চিকিৎসক বা বিভিন্ন সেবাব্রতী কাজে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে সমাজে অর্থনৈতিকভাবে তাদেরকে সচ্ছল জীবনে ফিরিয়ে দেওয়া হতো। এই সমস্ত কাজ করার জন্য পণ্ডিতা রমাবাই কলকাতায় তৈরি করেছিলেন রমাবাই অ্যাসোসিয়েশন, আর বোম্বাইতে তৈরি করেছিলেন সারদা সদন। এছাড়া আমরা গঙ্গাবাইয়ের কথা বলতে পারি দক্ষিণ ভারতে। গঙ্গাবাই, যার আরেক নাম ছিল মাতাজি মহারানী তপস্বী, এনাকে সরস্বতী নামেও ডাকা হতো। ইনি একাধিক সংগঠন তৈরি করেন। ইনি সারা ভারতবর্ষ জুড়ে যে সমস্ত দরিদ্র মহিলারা অবহেলিত বা অল্প বয়সে বিধবা বা স্বামী পরিত্যক্তা, সংসার পরিত্যক্তা, অসহায় নাবালিকা, এই সমস্ত মেয়েদেরকে উদ্ধার করে এনে তার আশ্রমে তাদেরকে আশ্রয় দিয়ে তাদেরকে শিক্ষা দীক্ষা দিয়ে সমাজের মূল স্রোতে ফিরিয়ে এনেছিল এই মাতাজি মহাসিনীর এই সমস্ত নানা রকম সংগঠন। কয়েকটা সংগঠনের কথা আমরা এখানে বলতে পারি, যেমন মুক্তি নামে তিনি একটি আবাসিক আশ্রম তৈরি করেছিলেন। এছাড়া আমরা মুসলিম সমাজে এখানে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের কথা বলতে পারি। তিনি তার সারাটা জীবন ব্যয় করেছেন মেয়েদের পড়াশুনো বা মেয়েদের ভিতরে শিক্ষা বিস্তারের জন্য, নিজের জীবনকে উৎসর্গ করেছেন। একাধিক সংগঠন তৈরি করেছেন, একাধিক স্কুল কলেজ তৈরি করেছেন এবং অসামান্য সব কৃতিত্ব এনারা রেখে গেছেন। এই যে নামগুলো বলছি, গঙ্গাবাই, রমাবাই, এখানে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, এনাদের সম্পর্কে আলাদা আলাদা 20 নম্বরের প্রশ্ন তোমাদেরকে পড়তে হবে। এখন আরেকজনের কথা আমরা বলতে পারি, যিনি ম্যাড্রাসে থাকতেন, সুব্বা লক্ষ্মী। এই সুব্বা লক্ষ্মীও এই রমাবাই গঙ্গাবাইয়ের মতো কিন্তু সারাটা জীবন তিনি মেয়েদের শিক্ষা বিস্তারের কাজে নিজেকে উৎসর্গ করেছেন। তিনি মহাকাল পাঠশালা তৈরি করেছিলেন, যে পাঠশালায় মেয়েদেরকে রামায়ণ মহাভারত ধর্মীয় গ্রন্থের পাঠ দেওয়া হতো, একটাই উদ্দেশ্যে যে মেয়েদের মধ্যে নৈতিক যে জ্ঞান, নৈতিক যে চরিত্র, তাকে উন্নত করার জন্য তিনি মহাকাল পাঠশালায় এই ধরনের পাঠ্যক্রম ঠিক করেন। পাশাপাশি বিভিন্ন পাশ্চাত্য যে সিলেবাস অনুযায়ী যে বিভিন্ন পাঠ্যপুস্তক, সেগুলোকেও কিন্তু পাঠ্য বিষয়ের অন্তর্ভুক্ত তিনি করেছিলেন। অর্থাৎ একদিকে যেমন ধর্মীয় গ্রন্থ পাঠ
এর মাধ্যমে মেয়েদের মধ্যে নৈতিক বিকাশ ঘটানোর চেষ্টা করেছিলেন। অন্যদিকে আবার পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত করে মেয়েদেরকে আধুনিক করে সমাজের উপযোগী করে গড়ে তোলার চেষ্টা করেছিলেন এই পণ্ডিতা সুব্বালক্ষ্মী। তো এইভাবে বিভিন্ন শিক্ষিত নারী রমাবাই, গঙ্গাবাই এবং বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, সুব্বালক্ষ্মী, এনাদের কথা বলা যায়। এনারা এই পাশ্চাত্য শিক্ষায় নিজেরা যেমন শিক্ষিত হয়েছেন, তেমনি এই পাশ্চাত্য শিক্ষায় নারীদেরকে শিক্ষিত করার জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করেছেন। নিজেদের সমস্ত কাজকর্ম মন প্রাণ ঢেলে সেই কাজটা তারা করে গেছেন এবং এই কারণে তারা আজ নারী সমাজের কাছে কিন্তু মাতাজি নামে, সরস্বতী নামে এখনও ভূষিত হয়ে চলেছেন। তা এই ছিল মূল বিষয়বস্তু, যে যেখানে ভারতে নারী শিক্ষার সূচনাটা কিভাবে হচ্ছে মিশনারিদের হাত ধরে, এখানে ব্রাহ্ম সমাজ বা ক্যালকাটা বুক সোসাইটি, ক্যালকাটা ফিমেল জুভেনাইল সোসাইটি, মিস মেরি কুকের হাত ধরে, চার্চ মিশনারি, স্কটিশ মিশনারি, লন্ডন মিশনারির হাত ধরে, ড্রিঙ্ক ওয়াটার বেতুনের হাত ধরে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের হাত ধরে কিভাবে এই নারী শিক্ষার সূচনা বা বিস্তার ঘটছে, সেই বিষয়টা একদিকে যেমন দেখাতে হবে, পাশাপাশি এই শিক্ষায় শিক্ষিত হওয়ার পর রমাবাই, এখানে সুব্বালক্ষ্মী, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, এনারা কিভাবে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হওয়ার পর মেয়েদের মধ্যে পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটাচ্ছেন, সেদিকটাও কিন্তু আমাদেরকে দেখাতে হবে। এই দুটো অংশ, একটা নারী শিক্ষা এবং নারীরা শিক্ষা পাওয়ার পর তাদের যে মুক্তি আন্দোলন, সেটা কিভাবে ত্বরান্বিত হচ্ছে, এই দুটো অংশ নিয়ে রয়েছে 20 নম্বরের এই প্রশ্নের উত্তরে। আমি অন স্ক্রিনে এবার তুলে ধরছি সেই 20 নম্বরের 1000 ওয়ার্ডের অ্যান্সারটি। ডিএসসিসি 19 19 শতকে নারী শিক্ষা ও নারী মুক্তির আন্দোলনকে প্রগতি ও আধুনিকতার প্রেক্ষিতে পর্যালোচনা করো। 20 নম্বরের প্রশ্ন উত্তর। উত্তর যেভাবে লিখবে, বৃহত্তর রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে নারীকে নারীত্বের বন্ধন থেকে মুক্ত করে সমাজে পূর্ণ মর্যাদায় সুপ্রতিষ্ঠিত করা 19 শতকে অত্যন্ত জরুরি হয়ে পড়েছিল এবং যার ধারা আজও বর্তমান। নারী প্রসঙ্গটি যদি বৃহত্তর জনজীবনের বাইরে থাকে তাহলে কখনোই সমাজের উন্নতি ঘটতে পারে না। সাম্প্রতিককালে নারীবাদ নিয়ে যে সকল গবেষণা হয়েছে তাতে ধরা পড়েছে 19বিংশ শতাব্দীর প্রথমার্ধ থেকে কেমনভাবে ভারতীয় নারীর সামাজিক অবস্থান জটিল আকার ধারণ করেছিল। ঔপনিবেশিক সরকারের ভারতীয় নারীর প্রসঙ্গে আচরণে ছিল দ্বিচারিতা। কুসংস্কার দূরীকরণের কথা বলা হলেও নারীদের শিক্ষিত করে তোলার বিষয়ে ব্রিটিশ সরকার সরকারি উদ্যোগ গ্রহণ করেনি। তাই 19 শতকে সমাজ সংস্কারকরা নারীর অবস্থান পরিবর্তনের জন্য বিশেষভাবে জোর দিয়েছিলেন শিক্ষাকে। প্যারা করে 19বিংশ শতকের গোড়ার দিকে নারীদের মধ্যে শিক্ষার প্রচলন তেমন ছিল না। বাংলায় সাক্ষর মহিলার সংখ্যা ছিল প্রায় 6%। তবে অভিজাত পরিবারের মেয়েরা রামায়ণ, মহাভারত অথবা দেশীয় ভাষায় লেখাপড়া করতে পারত। তবে এক্ষেত্রে বই পড়া ছিল প্রধানত ধর্মগ্রন্থ পড়া এবং ধর্মচর্চা করে অবসরের সময় কাটানো। ডক্টর কে দত্ত সার্ভে অফ ইন্ডিয়া সোশ্যাল লাইফ অ্যান্ড ইকোনমিক কন্ডিশন ইন দ্য 18th সেঞ্চুরি 1707 থেকে 1813 গ্রন্থ থেকে জানা যায় যে বিত্তবান ঘরের মেয়েরা সম্পত্তি দেখাশোনার জন্য কিছুটা লেখাপড়া শিখতেন। অষ্টাদশ শতকের শেষে এবং 19বিংশ শতকের গোড়ার দিকে কলকাতার কিছু অভিজাত পরিবারের মেয়েরা লেখাপড়া করতেন। ইংরাজি শিক্ষা শুরুর সময় ব্রিটিশ সরকার নারীদের ইংরেজি শিক্ষায় শিক্ষিত করার জন্য বিশেষ আগ্রহী ছিল না। 1840-এর দশকে অবিবাহিত বা অবিবাহিতা মিশনারি মহিলারা এদেশে এসেছিলেন এবং তাদের প্রচেষ্টায় ভারতীয় মহিলাদের মধ্যে শিক্ষার প্রসার ঘটেছিল। মিশনারিরা নারীদের জন্য বিদ্যালয় স্থাপন করেন। প্যারা করে নারী শিক্ষা প্রসারের জন্য ভারতীয়রা উদ্যোগী হয়েছিল। 1816 খ্রিস্টাব্দে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হওয়ার পর ক্যালকাটা স্কুল সোসাইটি খোলা হয়। এই সোসাইটির সেক্রেটারি ছিলেন রাধাকান্ত দেব। নারী শিক্ষার প্রতি তার খুব আগ্রহ ছিল এবং তারই সহযোগিতায় ব্যাপটিস্ট মিশনারিরা 1819 খ্রিস্টাব্দে ক্যালকাটা ফিমেল জুভেনাইল সোসাইটি প্রতিষ্ঠা করেন। চার্চ মিশনারি সোসাইটির সাহায্যে মিস মেরি অ্যানি কুক হিন্দু মেয়েদের জন্য 30টি বিদ্যালয় খোলেন। হিন্দু ভদ্রলোকেদের পৃষ্ঠপোষকতা লাভ করলেও এই বিদ্যালয়গুলিতে সম্ভ্রান্ত হিন্দু পরিবারের মেয়েরা পড়তে আসতো না, প্রধানত ধর্মীয় কারণে। 1849 খ্রিস্টাব্দে
জে কে ড্রিঙ্ক ওয়াটার বেথুন অবশ্য গভর্নর জেনারেল ইন কাউন্সিল সদস্য এবং কাউন্সিল অফ এডুকেশনের সভাপতি হয়ে কলকাতায় হিন্দু বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এই বালিকা বিদ্যালয়ের সেক্রেটারি ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এখানে বাংলা মাধ্যমে পড়ানো হতো। সম্পূর্ণ ধর্মনিরপেক্ষ পরিবেশে শিক্ষাদানের ফলে এবং বেথুনের ব্যক্তিগত উদ্যোগের জন্য স্কুলে সম্ভ্রান্ত ঘরের মেয়েরা প্রথম পড়তে আসতো। প্যারা করে ভারতীয়রা নারী শিক্ষার প্রসার চেয়েছিল সামাজিক ও ধর্মীয় সংস্কারের জন্য এবং সামাজিক ও অর্থনৈতিক সচলতার কারণে। তাছাড়া শিক্ষিত ভদ্রলোক শ্রেণীর জন্য উপযুক্ত শিক্ষিত মহিলাদের প্রয়োজন ছিল। সুমন্ত ব্যানার্জির মতে শিক্ষিত ভদ্রলোকেরা তাদের পরিবারের মেয়েদের তৎকালীন লোকসংস্কৃতির প্রভাব থেকে দূরে সরিয়ে রাখতে চেয়েছিল। এর ফলে নতুন ভদ্রমহিলা এবং স্বল্প শিক্ষিতা মহিলাদের মধ্যে বিভাজন সৃষ্টি হয়েছিল, যার ফলে শিক্ষিত মধ্যবিত্ত মহিলারা কখনোই ঐক্যবদ্ধ হতে পারেনি। এই সময় ব্রাহ্ম সমাজে নারী শিক্ষাকে কেন্দ্র করে বিতর্ক সৃষ্টি হয়। কেশবচন্দ্র সেনের গোষ্ঠী নববিধান মিস মেরি কার্পেন্টারকে নারী শিক্ষা বিস্তারের জন্য কলকাতায় নিয়ে আসেন। তার প্রস্তাবে ন্যাশনাল ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়। কেশবচন্দ্র সেন, মেরি কার্পেন্টার এবং অ্যানেট অ্যাক্রোইনদের প্রচেষ্টায় স্থাপিত হয় নর্মাল স্কুল। পরে হিন্দু মহিলা বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। 1878 খ্রিস্টাব্দে এই স্কুল বেথুন স্কুলের সঙ্গে যুক্ত হয়ে বেথুন কলেজে পরিণত হয়। 1883 খ্রিস্টাব্দে কাদম্বিনী গাঙ্গুলি এবং চন্দ্রমুখী বসু বেথুন কলেজ থেকে প্রথম কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন। এরা ব্রিটিশ সাম্রাজ্যের প্রথম মহিলা স্নাতক হয়েছিলেন। 1854 খ্রিস্টাব্দে উডেড ডেসপ্যাচে নারী শিক্ষার উপর বিশেষ গুরুত্ব আরোপিত হয়। নারী শিক্ষা বিস্তারে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম চিরস্মরণীয়। শিক্ষা বিভাগের পরিদর্শক রূপে থাকার সময় তিনি 35টি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। পরে সরকার এই বিদ্যালয়গুলির ব্যয়ভার গ্রহণ করতে অস্বীকার করলে বিদ্যাসাগর মহাশয় নিজের উদ্যোগে তা বহন করেন। মহাবিদ্রোহের পর স্ত্রী শিক্ষা বিস্তারে সাময়িকভাবে সরকারি উদ্যোগে ভাটা পড়লেও বেসরকারি উদ্যোগ কিন্তু অব্যাহত থাকে। ব্রাহ্ম সমাজ নারী শিক্ষার উদ্দেশ্যে অন্তপুর স্ত্রী শিক্ষা সভা, ভিক্টোরিয়া কলেজ ও বেশ কিছু বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। নারী শিক্ষা প্রসারের উদ্দেশ্যে তিনি কিছু পত্রপত্রিকা প্রকাশ করেন। এগুলির মধ্যে বামাবোধিনী, অচলা বান্ধব, মহিলা পরিচারিকা উল্লেখযোগ্য। ব্রাহ্ম আন্দোলনের ফলে 1878 খ্রিস্টাব্দে মেয়েরা কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পরীক্ষাদানের সুযোগ পান। প্যারা করে 1882 খ্রিস্টাব্দে হান্টার কমিশন স্ত্রী শিক্ষার উপর বিশেষ গুরুত্ব আরোপ করে এবং প্রাদেশিক সরকার, পৌরসভা এবং স্থানীয় স্বায়ত্তশাসন প্রতিষ্ঠানগুলিকে এজন্য অর্থ ব্যয়ের সুপারিশ করে। এর ফলে স্ত্রী শিক্ষার ক্ষেত্রে কিছুটা উৎসাহ দেখা দেয়, কিন্তু আশানুরূপ উন্নতি হয়নি। শিক্ষাক্ষেত্রে মুসলিম মেয়েদের সংখ্যা ছিল অত্যন্ত অল্প। প্যারা করে 19বিংশ শতকে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত মহিলারা নারী শিক্ষার প্রসারে উদ্যোগী হয়েছিলেন। এর ফলে নারীদের চিকিৎসা, বাণিজ্য, চারুকলা, কারিগরি, শিল্পবিদ্যা প্রভৃতি বৃত্তিমূলক শিক্ষার সুযোগ বৃদ্ধি পেতে থাকে। শিক্ষা প্রসারের ফলে মহিলারা নিজেদের প্রয়োজনীয় কাজের সঙ্গে সঙ্গে নিজেদের সমস্যাগুলি লেখার মাধ্যমে প্রকাশ করতে থাকে এবং তাদের নিজেদের সংগঠন গড়ে তুলতে সচেষ্ট হয়েছিল, যা পরবর্তীকালে মহিলাদের মধ্যে জাতীয়তাবোধ জাগ্রত করতে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। জিরোল্ডিন ফরবেস এবং গেইল মিনাল্ড তাদের গবেষণায় উল্লেখ করেছেন যে ভারতের বিভিন্ন প্রান্তে নারী শিক্ষা এবং নারীদের অগ্রগতি নিয়ে চিন্তাভাবনা করলেও আলোচ্য সময়কালে জনসংখ্যার তুলনায় যেমন নারী শিক্ষার অগ্রগতি ছিল খুব কম, তেমনি নারীদের সামাজিক অবস্থানে উল্লেখযোগ্য উন্নতি ঘটেনি। তারা আরও উল্লেখ করেছেন যে নারী শিক্ষা আন্দোলনের উদ্দেশ্যের মধ্যে কখনোই নারী মুক্তির বিষয়টি বিশেষ গুরুত্ব পায়নি। সেই যুগের নারী শিক্ষার মূল উদ্দেশ্য হয়ে দাঁড়ায় সাধ্বী স্ত্রী, সুমাতা ও আদর্শ গৃহিণী তৈরি করা। অধিকাংশ শিক্ষিত মহিলাদের মনে একটা লক্ষণ রেখা বিরাজ করত। নারীদের এই লক্ষণ রেখাটি ছিল গার্হস্থ্য জীবনের মধ্যে আবর্তিত। সেই যুগের পুরুষরা চেয়েছিল পিতৃতান্ত্রিক পরিবারের অধিকারকে যেমন রক্ষা করতে, তেমনি ঔপনিবেশিক রাষ্ট্র চেয়েছিল নারীর জীবনে যেন গার্হস্থ্য জীবনে সীমাবদ্ধ থাকে। সমাচার দর্পণ পত্রিকা 1838 থেকে জানা যায় যে দিবসীয় মানসিক ও শারীরিক পরিশ্রমের পর পুরুষের যে সান্ত্বনা ও সাহায্যের দরকার তা কি তিনি অজ্ঞান স্ত্রীর নিকট হইতে পাইতে পারিবেন? স্বভাবত এই চাহিদা পূরণের জন্য নারীকে বিশেষ রূপে কল্পনা করা শুরু হয়।
প্যারা করে 19বিংশ শতকের শেষ 2 শতকে স্ত্রী শিক্ষার গতি বৃদ্ধি পেয়েছিল। কয়েকজন শিক্ষিত ভারতীয় মহিলার উদ্যোগে এই সময় স্ত্রী শিক্ষার প্রসার ঘটে। প্রচেষ্টার পথিকৃৎ হিসেবে যে 4 জন মহিলার নাম উল্লেখ করতে হয় তারা হলেন পণ্ডিতা রমাবাই, মাতাজি মহারানী তপস্বিনী, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন ও ভগিনী সুব্বা লক্ষ্মী। স্ত্রী শিক্ষা প্রসারে এবং নারীর অধিকার রক্ষায় অন্যতম উগ্র প্রবক্তা ছিলেন পণ্ডিতা রমাবাই। কলকাতার শিক্ষিত বুদ্ধিজীবী সমাজ তার প্রয়াসে মুগ্ধ হয়ে তাকে সরস্বতী আখ্যায় ভূষিত করেন। 1887 খ্রিস্টাব্দে তার অনুগামীরা রমাবাই অ্যাসোসিয়েশন গঠন করেন। বিদেশ থেকে অর্থ সংগ্রহ করে তিনি ভারতে ফিরে আসেন এবং বোম্বাইতে প্রতিষ্ঠা করেন বাল্য বিধবাদের জন্য সারদা সদন নামে একটি বিদ্যালয়। গোড়া হিন্দু সংস্কারকদের বিরোধিতা সত্ত্বেও তিনি এই বিদ্যালয়ে প্রায় 80 জন বিধবা মহিলা নার্স ও শিক্ষকতার প্রশিক্ষণ দিয়ে আত্মনির্ভরশীল করে গড়ে তোলেন। ইতিমধ্যে 1897 খ্রিস্টাব্দে মহারাষ্ট্রে যে ব্যাপক দুর্ভিক্ষ হয় তার ফলে মহিলা এবং শিশুরা বিশেষভাবে পরিবারচ্যুত হয়েছিল। দুর্ভিক্ষ পীড়িত মহিলা ও শিশুদের নিয়ে তিনি গঠন করেন মুক্তি নামে একটি আবাসিক প্রতিষ্ঠান এবং তিনি বিশেষভাবে গুরুত্ব দিয়েছিলেন বাস্তববাদী ও প্রয়োজন ভিত্তিক শিক্ষাক্রমের উপর। সাধারণ শিক্ষার সঙ্গে তিনি মহিলা শিক্ষিকা, নার্স ও চিকিৎসক হিসাবে প্রশিক্ষণ পেয়ে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করতে থাকেন নানা বিষয়। অপেক্ষাকৃত দুর্বল মেধাবী ছাত্রীদের জন্য তিনি গুরুত্ব দিয়েছিলেন নানা কর্মমুখী শিক্ষার উপর, যা ছিল সে যুগে অভিনব। প্যারা করে দক্ষিণ ভারতে গঙ্গাবাই পরবর্তীকালে যিনি মাতাজি মহারানী নামে সমধিক প্রসিদ্ধি লাভ করেন, তিনি বিদেশি আর্থিক সহযোগিতায় গড়ে তোলেন মহাকাল পাঠশালা। এই পাঠশালায় পড়ানো হতো ধর্মগ্রন্থ, পুরাণ, কিংবদন্তি, যেগুলোর মধ্য দিয়ে নারীর কর্তব্য ও ধর্মকে তুলে ধরা হতো। এই বিদ্যালয়ে রন্ধনের পাঠকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল। মাদ্রাজের ভগিনী সুব্বা লক্ষ্মীর প্রচেষ্টা ছিল হিন্দু পরিবারের বিধবাদের অভিশপ্ত জীবন থেকে মুক্তিদান, বৈধব্যের কঠোর বিধিনিষেধে আবদ্ধ না রেখে শিক্ষার সুযোগ করে দেওয়া। মূলত সরকারি সহযোগিতা নিয়ে তিনি বাল্য বিধবাদের জন্য গড়ে তোলেন আবাসিক প্রশিক্ষণ কেন্দ্র। এই কেন্দ্রে প্রথমে ছাত্রীদের দেওয়া হতো প্রথাগত শিক্ষা এবং পরে কুইন মেরিজ কলেজে ভর্তি করে দেওয়া হতো। পরবর্তীকালে মহিলা শিক্ষক প্রশিক্ষণের জন্য প্রতিষ্ঠিত হয় লেডি ওয়েলিংটন ট্রেনিং কলেজ। প্যারা করে দেখো, এটি শেষ প্যারা। ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে শিক্ষা প্রসারের ফলে ভারতীয় নারীকে মুক্তিযোদ্ধা হিসেবে এগিয়ে আসতে দেখা যায়। নারীদের সংকুচিত সামাজিক অবস্থানের প্রেক্ষাপট আধুনিক ভারতীয় জাতীয়তাবাদের প্রসার ঘটে। জাতীয় কল্পনায় নারীর স্থান পায়। ঘরোয়া ক্ষেত্রে এবং নারী চরিত্রের আসল রূপ হল লালনকর্ত্রী ও রক্ষয়িত্রী। অধ্যাপক পার্থ চ্যাটার্জি দ্য ন্যাশনাল অ্যান্ড ইটস ফ্র্যাগমেন্ট গ্রন্থে জাতীয়তাবাদের সঙ্গে ভারতীয় নারীর সংযোগ ব্যাখ্যা করতে গিয়ে একটি বিশেষ তত্ত্বের অবতারণা করেছেন। তার মতে ভারতীয় জাতীয়তাবাদী ধারণার সঙ্গে নারীর দুটি রূপ জড়িত ছিল, একটি বাস্তববাদী রূপ এবং অন্যটি আধ্যাত্মিক। জাতীয়তাবাদীদের সঙ্গে ঔপনিবেশিক রাষ্ট্রের বহির্জগতে ছিল প্রতিদ্বন্দ্বিতা, সেখানে নারীর থেকে পুরুষের প্রাধান্য। অন্যদিকে তাদের জাতীয়তাবাদের গৃহ ছিল সার্বভৌমত্বের অন্দরমহল, যেখানে তারা ভারতীয় নারীর সত্তাকে সযত্নে লালন করেছিল। জাতীয়তাবাদীরা এই দোলাচল নীতিকে দীর্ঘদিন মেনে চলেছিলেন এবং নারী সমস্যার সমাধানে সেভাবে আগ্রহ প্রকাশ করেননি। এরূপ পরিস্থিতিতে 19বিংশ শতকে নারী এবং তৎসহ নারীদের জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ হয়ে পরবর্তীকালে বৃহত্তর জাতীয় আন্দোলনে সম্পৃক্ত হয়েছিল। তো এই প্যারাটা একটু তাত্ত্বিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে, উপসংহার বা মূল্যায়নের উপরে। তো এই ছিল 20 নম্বরে ভারতের নারী শিক্ষার বিস্তার বা নারী মুক্তি আন্দোলনের উপরে নোটস। এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। দেখা হচ্ছে অন্য ভিডিওতে।